সন্ধ্যায় চা বানানোর সময় সুশান্ত এসে পাশে দাঁড়ালেন। আমি একটা কাপ তোমার সাথে খেতে পারি? মাধবী হাসলেন। এতদিন পরে সত্যিই মনে হলো তিনি এই সংসারের অংশ, তবে এবার শুধু স্ত্রী বা মা হিসেবে নয়, একজন মাধবী হিসেবেও। এবার মাধবীর জীবনে নতুন মোড়। গানের ক্লাসে যাওয়ার কয়েকদিন পর মাধবীর জীবনে একটা চমক এলো। একদিন ক্লাস শেষে একজন নারী তার দিকে এগিয়ে এলো, হাসি মুখে বলল, তুমি মাধবী না? চিনতে পারছো? মাধবী অবাক হয়ে তাকালেন। এই চেনা মুখ, কিন্তু কোথায় দেখেছেন? কয়েক সেকেন্ড পর মনে পড়ল, মেহুল। মেহুল ছিল তার কলেজের ঘনিষ্ঠ বন্ধু। দুজন একসঙ্গে গান গাইতেন, কবিতা লিখতেন, জীবনের হাজার স্বপ্ন দেখতেন, কিন্তু বিয়ের পর যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। মাধবী বললেন, তুই এখানে কি করিস? মেহুল হাসলো, আমি এই মিউজিক স্কুলের কোঅর্ডিনেটর। গান ছাড়িনি, বরং গানই আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু তুই হঠাৎ এখানে? মাধবী দীর্ঘশ্বাস ফেললেন। অনেক কিছু হারিয়েছি মেহুল, কিন্তু এবার নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছি। মেহুল মাধবীর হাত ধরল। তাহলে আর দেরি কেন? তোকে আবার মঞ্চে উঠতে হবে। মাধবীর এই পরিবর্তন সবাই ভালোভাবে নিল না। সুশান্ত চুপচাপ থাকলেও তার মধ্যে কিছুটা অস্বস্তি দেখা যাচ্ছিল। এক রাতে বলেই ফেললেন, তোমার কি মনে হয় এই বয়সে গান গিয়ে কি করবে? মাধবী ঠান্ডা গলায় বললেন, তুমি যদি অফিস করতে পারো, আমি গান গাইতে পারবো না? সুশান্ত কিছু বললেন না, কিন্তু সত্যিকারের সমস্যা শুরু হলো যখন আত্মীয়রা জানতে পারলো। একজন কাকিমা ফোন করে বললেন, এই বয়সে গান বাজনা, সমাজ কি বলবে? মাধবী এবার রেগে গেলেন। সমাজ যখন আমার কষ্ট বোঝেনি, তখন আমি সমাজের কথা শুনতে যাব কেন? কয়েক মাস পর মেহুল বলল, তুই একবার স্টেজে গান গাইবি? ঠিক আছে। মাধবী গলা শুকিয়ে গেল। আমি পারবো? মেহুল বলল, তুই যদি না পারিস তাহলে আর কেউ পারবে না। কয়েক সপ্তাহ ধরে মাধবী রেওয়াজ করলেন। তারপর এলো সেই দিন। ছোটোখাটো একটা অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে উঠলেন। দর্শকদের সামনে দাঁড়িয়ে তার হাত পা কাঁপছিল। সুশান্ত, রাহুল, সোমা প্রথমে যেতে চাননি, কিন্তু শেষ মুহূর্তে চলে এলেন। মাধবী চোখ বন্ধ করলেন, তারপর শুরু করলেন একটা পুরনো রবীন্দ্রসঙ্গীত। মঞ্চে আলো পড়ল তার মুখে। গান শেষ হওয়ার পর মুহূর্তের জন্য নীরবতা, তারপর চারিদিক থেকে করতালি। ফিরে আসার সময় সুশান্ত বললেন, তুমি তো সত্যিই ভালো গান গাও, এতদিন ধরে জানতামই না। রাহুল বলল, মা, তোমার গান শুনে গোল করলাম, গান রেকর্ডিং করে ইউটিউবে দিলে কেমন হয়? সোমা হাত ধরে বলল, আমার বন্ধুদের বলেছি, মা এখন একজন গায়িকা। মাধবীর চোখে জল এলো। এতদিন পরে তিনি শুধু একজন মা বা স্ত্রী নন, তিনি নিজেও কিছু। এরপর থেকে মাধবী নিয়মিত গানের অনুষ্ঠানে যান, অনলাইনে গান শেয়ার করেন। ধীরে ধীরে তিনি পরিচিত হতে থাকেন। একদিন একটা সংবাদপত্রে রিপোর্টার এলো সাক্ষাৎকার নিতে। প্রশ্ন করল, এই পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? মাধবী হাসলেন। আমি এক সময় ভেবেছিলাম নীরবতাই আমার পরিচয়, কিন্তু আসলে আমার গলায় যে সুর ছিল, সেটাই আমার সত্যিকারের পরিচয়। মাধবীর ইউটিউব চ্যানেল খোলার কয়েক মাস পর একদিন হঠাৎই একটা ভিডিও ভাইরাল হলো। তিনি গেয়েছিলেন একটি পুরনো বাংলা গান, এই পথ যদি না শেষ হয়। হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করতে লাগলো। মন্তব্যের ঘরে সবাই লিখলো, এত সুন্দর গলা, এতদিন কোথায় ছিলেন? তারপরে একদিন তার ফোনে এলো একটা অচেনা নম্বর থেকে কল। আমি অভিষেক ধর বলছি, কলকাতার একটা বড় মিউজিক কোম্পানি থেকে। আমরা আপনার গান শুনেছি, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। মাধবী বিশ্বাসই করতে পারলেন না। একটা সময় তিনি স্বপ্ন দেখতেন গায়িকা হবেন, কিন্তু সংসারের জন্য সব ছেড়ে দিয়েছিলেন। এবার সেই স্বপ্ন যেন ধীরে ধীরে সত্যি হতে চলেছে। মাধবীর সাফল্য সবার ভালো লাগলেও সুশান্তর মনে কোথাও যেন একটু হিংসে কাজ করছিল। এক রাতে তিনি বললেন, এতটাই যদি গানের শখ ছিল, তবে বিয়ের পর করনি কেন? মাধবী চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ধীর গলায় বললেন, আমি করতে চেয়েছিলাম, কিন্তু তখন সংসারটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এখন বুঝতে পারছি আমার নিজের জন্য কিছু করা দরকার ছিল। সুশান্ত বিরক্ত হয়ে বললেন, তাহলে সংসার ছেড়ে গানই করো। এটা শুনে মাধবী অবাক হলেন। এত বছর ধরে যাকে ভালোবেসে সংসার করলেন,
সেই আজ এত স্বার্থপরভাবে কথা বলছে। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি সংসার ছাড়বো না, কিন্তু আমি নিজের স্বপ্নও আর ছাড়বো না। কয়েক সপ্তাহ ধরে মাধবী কলকাতার প্রথমবার স্টুডিওতে রেকর্ড করলেন। গানটি রিলিজ হতেই লাখ লাখ মানুষ শুনল, কিন্তু এর সঙ্গে সঙ্গে সমালোচনাও আসলো। আত্মীয়রা বলল, বউ হয়ে গান গাইছে, এত বাড়াবাড়ি, সংসার কি ভেঙে যাবে? সুশান্তও কিছুদিন ঠান্ডা হয়ে রইলেন, কিন্তু মাধবী বুঝলেন এটাই তার জন্য একটা পরীক্ষা। একদিন তিনি সোজা স্বামীর সামনে গিয়ে বললেন, তুমি কি সত্যিই চাইছো আমি থেমে যাই? সুশান্ত একটু চুপ থেকে বললেন, আমি আসলে ভয় পাচ্ছি, তুমি সফল হলে হয়তো আমাকে ফেলে চলে যাবে। মাধবী এবার সত্যিই হেসে ফেললেন। সংসার কি কেবল একজনের স্বপ্নকে বলি দিয়ে টিকে থাকে? যদি তাই হয় তবে সেটা সংসার নয়, শৃঙ্খল। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। সুশান্ত ধীরে ধীরে বুঝলেন মাধবী তাকে ছেড়ে চলে যেতে চান না, বরং তিনি শুধু নিজের একটা আলাদা পরিচয় গড়তে চান। 2 বছর পর মাধবী কলকাতার এক বড় মঞ্চে গান গাইলেন। বিশাল স্টেডিয়ামে হাজার হাজার মানুষ তার গান শুনতে এসেছে। মঞ্চের এক কোনায় দাঁড়িয়ে আছে সুশান্ত, রাহুল, সোমা। গান শুরু করার আগে মাধবী মাইক্রোফোন হাতে নিলেন, বললেন, অনেক বছর আগে আমি ভেবেছিলাম নীরবতাই আমার পরিচয়, কিন্তু আজ আমি জানি আমার গলায় যে সুর আছে সেটাই আমার পরিচয়। তারপর তিনি শুরু করলেন, এই পথ যদি না শেষ হয়। সারা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ল। আর মাধবী বুঝলেন তিনি শুধু সংসারের জন্য জন্মাননি, তিনি নিজের জন্যও জন্মেছেন। এখানেই শেষ করছি এক সত্যিকারের বিজয়। এরপরে যদি আরও কিছু জানতে চাও যে মাধবীর জীবনে আবার কোনো নতুন মোড় এলো কি না, যদি তোমরা শুনতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে মাধবীর জীবনে এরপরে কোনো টুইস্ট এলো কি না, বা মাধবীর জীবনে নতুন কোনো মোড় আসছে কি আসছে না, সেটা ভালো হবে কি খারাপ হবে, সত্যিকে তার সংসারটা টিকে থাকবে নাকি সে আরও সামনের দিকে এগিয়ে যাবে বা ওখান থেকেই পিছিয়ে আসবে। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তবে হ্যাঁ, তোমরা কমেন্টসে কিন্তু জানিও যদি শুনতে চাও, আর যদি শুনতে না চাও তাহলে এটা এখানেই শেষ করব, আর আগের দিকে যাব না। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে এই মাধবীর জীবন কাহিনী। সত্যিকারে আমরা অনেক সময় আমাদের নিজেদের যে জীবনে যেগুলো ঘটতে থাকে সেগুলোর সাথে অনেকটা আমার মনে হয় কোথাও না কোথাওভাবে আমরা মানে রিলেট করতে পারি, আমরা কোথাও না কোথাও মিল পাই। আমি যেমন অনেক ক্ষেত্রেই মিল পাই, তো হয়তো তোমরাও কোথাও না কোথাও মিল পেতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থাকো।